প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়, যেটি হচ্ছে উদ্ভিদের শারীরতত্ত্ব। এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে ক্যালভিন চক্র, যেটার আরেক নাম হচ্ছে C3 চক্র। C3 চক্র, C3 মানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, অর্থাৎ সি হচ্ছে এখানে কার্বন আর 3 মানে হচ্ছে 3 কার্বন। এবং এই চক্রের প্রথম যে স্থায়ী পদার্থ সেটি 3 কার্বন বিশিষ্ট, এই কারণেই এই চক্রের নাম হয়েছে C3 চক্র। এবং এই চক্রটি যেহেতু বিজ্ঞানী ক্যালভিন আবিষ্কার করেছেন, তার নাম অনুসারে এটির আরেকটি নাম হচ্ছে ক্যালভিন চক্র। এই চক্রটি কখন দেখা যায়? এটি হচ্ছে উদ্ভিদে যখন সালোক সংশ্লেষণ হয় তখন কার্বন বিজারণ যে অধ্যায়, অর্থাৎ তোমরা জানো যে সালোক সংশ্লেষণের দুইটি পর্যায় আছে, একটি হচ্ছে আলোক পর্যায় এবং আরেকটি হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। অর্থাৎ যে পর্যায়ে আলোর উপস্থিতিতে এটিপি তৈরি হয় সেটি হচ্ছে আলোক পর্যায়, এবং পরবর্তীতে কার্বন বিজারণ যখন হয় সেই সময় আলোর প্রয়োজন পড়ে না। কিন্তু যদিও এটি আলোর উপস্থিতিতেই হয়, কিন্তু এখানে আলোর কোনো ভূমিকা তেমন একটা নাই। এই পর্যায়টি হচ্ছে কার্বন বিজারণ অধ্যায়। অর্থাৎ এই ধাপে এসে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা জাতীয় খাবার প্রস্তুত করে। এটা হচ্ছে কার্বন বিজারণ অধ্যায়। এই বিজারণের দুইটা গতিপথ আছে, একটি হচ্ছে C3 আর একটি হচ্ছে C4। C3 এবং C4। C3 হচ্ছে যখন কার্বন বিজারণের গতিপথের প্রথম যে স্থায়ী পদার্থ সেটি যদি 3 কার্বন বিশিষ্ট হয় তখন তাকে বলা হয় C3 চক্র। আর C4 চক্রে প্রথম যে স্থায়ী পদার্থ তৈরি হয় সেটি হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, এজন্য সেটি হচ্ছে C4 চক্র। তো অধিকাংশ উদ্ভিদ যেগুলো আমরা আমাদের পরিচিত বেশি, সেই সকল গাছে সাধারণত C3 চক্র হয়, এবং কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলোতে হয় C4 চক্র। তো C3 চক্রটি কীরকম দেখি আমরা। প্রথমত বায়ুমণ্ডলের যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটি প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? পাতায়। পাতার ক্লোরোপ্লাস্টের যে স্ট্রোমা আছে, তোমরা ইতিমধ্যে ক্লোরোপ্লাস্টের গঠন সম্পর্কে জেনেছ। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে এই কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে। সেখানে আছে RUBP অর্থাৎ রাইবোলোজ 1,5 বিসফসফেট। রাইবোলোজ 1,5 বিসফসফেট এটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের প্রথম গ্রাহক। কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার পরে তখন তৈরি হয় কিটো অ্যাসিড, কিন্তু কিটো অ্যাসিড হচ্ছে অস্থায়ী, অর্থাৎ এটি তৈরি হওয়ার সাথে সাথেই এক অণু পানি গ্রহণ করে 3PGA অর্থাৎ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। আর 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। আর এখান থেকে এই চক্রের নাম হয়েছে C3 চক্র। এটা হচ্ছে এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপরে কাইনেজ এনজাইমের সহায়তায়, এখানে আমি সবই সংক্ষিপ্ত আকারে লিখেছি, তোমরা অবশ্যই পরিপূর্ণভাবে লিখবে। কাইনেজ এনজাইমের সহায়তায় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড পরিণত হয় 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। আর তখন এটিপি এডিপিতে পরিণত হয়, অর্থাৎ এক অণু এটিপি খরচ হয় এবং তখন এডিপি তৈরি হয়। পরবর্তীতে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আবার 3-গ্লিসারালডিহাইড 3-ফসফেটে পরিণত হয়। ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহায়তায়
গ্লিসারলডিহাইড 3 ফসফেটে পরিণত হয়। এটি আবার আইসোমারেজ এনজাইমের সহায়তায় ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট ফসফেটে পরিণত হয়। এটা হচ্ছে উভমুখী রিভার্সিবল, অর্থাৎ এটা থেকে এটা যেরকম তৈরি হয় আবার উল্টা দিকেও জিনিসটা তৈরি হতে থাকে। পরবর্তীতে গ্লিসারলডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট এই দুইটা মিলে আবার তৈরি করে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এবং অ্যালডোলেজ এনজাইম এই বিক্রিয়ায় সহায়তা করে। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট পরবর্তীতে গ্লিসারলডিহাইড 3 ফসফেটের সাথে মিলে, এই জায়গাটা ভালো মতো খেয়াল করার কারণ এখানে চক্রটা একটু কমপ্লেক্স মনে হতে পারে। এই গ্লিসারলডিহাইড 3 ফসফেট এবং ফ্রুক্টোজ 6 ফসফেট এই দুটো মিলে তৈরি করে দুইটা জিনিস। একটা হচ্ছে ইরাইথ্রোজ 4 ফসফেট এবং জাইলোজ 5 ফসফেট। ভালো মতো খেয়াল করো, গ্লিসারলডিহাইড 3 ফসফেট এবং ফ্রুক্টোজ 6 ফসফেট মিলে দুইটা পদার্থ তৈরি করে। একটা হচ্ছে ইরাইথ্রোজ 4 ফসফেট আর একটা হচ্ছে জাইলোজ 5 ফসফেট। তো ইরাইথ্রোজ 4 ফসফেট যেটি, এটি পরবর্তী অন্য বিক্রিয়াতে চলে যায়, আমরা সেদিকে যাব না। আর জাইলোজ 5 ফসফেট যেটি তৈরি হয় সেটি আবার এপিমারেজ এনজাইমের সহায়তায়, এখানে দেখো প্রত্যেকটি ধাপে অর্থাৎ বিক্রিয়ার প্রত্যেকটি ধাপে একটি করে এনজাইম সহায়তা করে। প্রত্যেকটি এনজাইমের নাম অবশ্যই তোমরা মনে রাখবে। জাইলোজ 5 ফসফেট এপিমারেজ এনজাইমের সহায়তায় রাইবোলোজ 5 ফসফেটে পরিণত হয়। রাইবোলোজ 5 ফসফেট পরবর্তীতে কাইনেজ এনজাইমের সহায়তায় আবার সেই যেখান থেকে আমরা শুরু করেছি, অর্থাৎ এই চক্রের কার্বন ডাইঅক্সাইডের প্রথম যে গ্রাহক রাইবোলোজ 1,5 বিসফসফেট সেটিতে পরিণত হয় এবং এটি আবার আগের মতো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে চক্রটাকে আবার চক্রের পুনরাবৃত্তি ঘটায়। অর্থাৎ এখান থেকে শুরু হয়ে চক্রাকারে ঘুরে আবার এখানে এসে শেষ হয়। এটাই হচ্ছে C3 চক্র অর্থাৎ ক্যালভিন চক্র। আর যে সকল উদ্ভিদে এই গতিপথ অনুসৃত হয় সেই সকল উদ্ভিদকে বলা হয় C3 উদ্ভিদ। আর বেশিরভাগ উদ্ভিদই হচ্ছে C3 উদ্ভিদ। তো এটা তোমরা ভালো মতো লিখে প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব C4 চক্র সম্পর্কে, অর্থাৎ সেটি হচ্ছে কার্বন বিজারণের আরেকটি গতিপথ। তখন যে প্রথম স্থায়ী পদার্থ সেটি 3 কার্বন বিশিষ্ট না হয়ে হবে 4 কার্বন বিশিষ্ট, যার কারণে তার নাম হচ্ছে C4 চক্র। তোমরা দুইটি চক্রই পড়বে ভালো করে এবং পরবর্তীতে এই দুইটা চক্রের মধ্যে